নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর। আজ জানবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দিই আজকের সংবাদ শিরোনাম। 2.5 কোটি টাকা আত্মসাৎ, শুভেন্দুর বিরুদ্ধে এবার চরম পদক্ষেপ নিল খোদ আরএসএস কর্মী। মমতার মুখ মিলে গেল হিটলারের সাথে, একনায়কবিদ ক্যাপশনে বঙ্গ বিজেপির পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে। 2-3 জনের জন্য দিল্লিতে জরুরি বৈঠক ডাকলেন অভিষেক। কারা তারা? কি ঘটেছে তৃণমূলের অন্দরে? বাবরি মসজিদ বিতর্কে হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর করার আর্জি বিশ্ব হিন্দু পরিষদের। দোষী সাব্যস্ত 3 অভিযুক্ত, তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনে ফের গ্রেফতার, জামিন পাওয়া বাপি। সাজা ঘোষণা কবে? ফের বাড়ি বাড়ি আসবেন বিএলওরা। কবে থেকে? কি করবেন এবার? সাবধান হয়ে যান সকলে। আমাকে হারানোর মতো বিজেপির এমন কেউ এখনও? সরাসরি চ্যালেঞ্জ ফিরহাদ হাকিমের। মতুয়াদের সঙ্গে প্রতারণা, রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতা বালা ঠাকুরের। জলসীমায় ঢুকে হামলার অভিযোগ বাংলাদেশি নৌবাহিনীর বিরুদ্ধে, নিখোঁজ 5 মৎস্যজীবী। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেও চলবে যাচাই, স্পষ্ট জানালো নির্বাচন কমিশন। 5 সন্তানের গলায় দড়ি পেঁচিয়ে খুনের চেষ্টা যুবকের, মৃত 3 কন্যা। একই দিনে মুর্শিদাবাদের পর এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ দুর্গাপুরে। মেসি কাণ্ড, 2 তৃণমূল মন্ত্রীর গ্রেফতারের দাবি বিজেপির। কার নামে বোমা ফাটালেন শুভেন্দু? বাংলাদেশি নাগরিক তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তৃণমূল নেতার অভিযোগ জমা দিয়েছেন জাল তথ্য। তিরুপতি থেকে মহাকুম্ভ, পদপৃষ্ঠের আতঙ্ক, দেশে মৃত 127। নাড্ডার উত্তরসূরির খোঁজে তরুণ মুখেই ভরসা বিজেপির, নীতিন নবীনকে নিয়োগে বিরাট বার্তা পদ্ম শিবিরের। সিডনির বন্দুকবাজকে ঘাড় ধরে মাটিতে ফেললেন, রাতারাতি সোশ্যাল মিডিয়ায় নায়কের খেতাব। কে এই আহমেদ আল আহমেদ? অস্ট্রেলিয়ায় ইহুদি হামলার প্রতিবাদে সরব নেতানিয়াহু, কাঠগড়ায় তুললেন আজই প্রধানমন্ত্রীকে। রাতের অন্ধকারে ভারতীয় জলসীমায় বাংলাদেশি নৌসেনার হামলা। রোহিত বিরাট শুধু নয়, ভারতের সব ক্রিকেটারকেই খেলতে হবে বিজয় হাজারে ট্রফিতে, নির্দেশ বিসিসিআইয়ের। শীতের দাপট শুরু বঙ্গে, কলকাতায় পারদ নামল 14.5 ডিগ্রিতে, জেলায় জেলায় জাঁকিয়ে ঠান্ডা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। কাঁথির প্রাথমিক শিক্ষক ও আরএসএস কর্মী অনিমেষ গিরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মোট 2.40 কোটি টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন। চাকরি ও সাংসদ করার প্রতিশ্রুতি দিয়ে নেওয়া টাকার মধ্যে 2.10 কোটি এখনও ফেরত না দেওয়ায় তিনি রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। হুমকি ও তৃণমূলের লোক অপবাদ পাওয়ার দাবি করে অনিমেষ হুঁশিয়ারি দিয়েছেন, জানুয়ারিতে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে ধর্ণা দেবেন। তৃণমূল এই ঘটনা নিয়ে বিজেপিকে নিশানা করেছে। আগামী বছরই বিধানসভা নির্বাচন, তার আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তাপ ক্রমশ বেড়েই চলেছে। শাসক এবং বিরোধী দলগুলির মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ, একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগে সরগরম রাজ্য। আর এই আবহেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করেই নতুন বিতর্কে আগুনে ঘি ঢালল বিজেপির রাজ্য শাখা। সমাজ মাধ্যমে বিজেপির এক পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে একনায়ক বলে কটাক্ষ করা হয়েছে। পোস্টে মুখ্যমন্ত্রীর ছবির সঙ্গে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের ছবি জুড়ে দেওয়া হয়েছে। সেই পোস্টের ক্যাপশনে লেখা ছিল একনায়ক ভীত। বিজেপির এই পোস্ট ঘিরেই রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। এর আগেই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বেশ কিছুটা টানটান ছিল। ফুটবল তারকা লিওনেল মেসির বহুল আলোচিত গোট সফরকে ঘিরে কলকাতা স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনার পর থেকেই উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠেছে যে চরম অবস্থার কারণে মেসি মাত্র 10 মিনিট মাঠে থেকে তারপরই স্টেডিয়াম ছেড়ে চলে যান। অনেক দর্শক মোটা টাকা দিয়ে টিকিট কেটে এসেও হতাশ হয়েছেন, যা ক্ষোভের জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটার পর মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ক্ষমা চান এবং তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত মর্মাহত এবং বিস্মিত। তবে বিজেপির তরফে সেই ক্ষমাকে কুমিরের কান্না বলে কটাক্ষ করা হয়। তাদের দাবি, ঘটে যাওয়া এই ঘটনা বাংলা এবং ফুটবলের মর্যাদাকে অপমান করেছে। কংগ্রেসও এই বিষয়ে তৃণমূল কংগ্রেস সরকারকেই দায়ী করেছে। যদিও শাসক দল নিজেদের দায় এড়িয়ে গিয়ে জানিয়েছে যে পুরো অনুষ্ঠানটি একটি বেসরকারি সংস্থার উদ্যোগে হয়েছিল। এই অনুষ্ঠানে রাজ্য সরকারের সরাসরি কোনো ভূমিকা ছিল না।
এদিকে মেসির ভারত সফরের উদ্যোক্তা সংস্থার কর্তা শতদ্রু দত্তকে এই ঘটনার জেরে গ্রেফতারও করা হয়েছে। রবিবারই তাকে বিধাননগর আদালতে পেশ করা হলে বিচারক তাকে 14 দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন। সব মিলিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনীতিতে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কের জন্ম দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনটি প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অবিলম্বে এফআইআর দায়েরের দাবি জানিয়েছে। ভিএইচপির অভিযোগ, হুমায়ুন কবিরের সাম্প্রতিক এক ভূমিকা রাজ্যে ধর্মীয় বিদ্বেষ ছড়াতে পারে। ভিএইচপির দাবি অনুযায়ী রাজ্যে একটি প্রস্তাবিত বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে হুমায়ুন কবির যুক্ত থাকার পরই এই বিতর্ক শুরু হয়। সংগঠনটি ভারতীয় ন্যায় সহিংসতার ১৯৬ এবং ২৯৯ ধারাসহ একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা করার দাবি জানিয়েছে। ভিএইচপির সভাপতি অলোক কুমার মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে জানান, মসজিদের নামকরণ এবং অনুষ্ঠানের সময় অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিত। তার মতে, অযোধ্যা বিবাদের সঙ্গে যুক্ত মুঘল শাসক বাবরের নামে মসজিদের নাম রাখা কোনো নির্দোষ বিষয় নয়, বরং এটি একটি পরিকল্পিত রাজনৈতিক বার্তা। তিনি বলেন, বহু হিন্দুর কাছে বাবর কেবল ঐতিহাসিক চরিত্র নন, বরং ধর্মীয় নিপীড়ন ও হিন্দু ধর্মস্থান ধ্বংসের প্রতীক। বিতর্ক আরও ঘনীভূত হয়েছে ভিত্তিপ্রস্তর স্থাপনের তারিখ ঘিরে। ১৯৯২ সালে বাবরি কাঠামো ভাঙার বার্ষিকী ৬ই ডিসেম্বরই এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে দাবি ভিএইচপির। সংগঠনটির মতে এটি ধর্মীয় নয়, বরং রাজনৈতিক উস্কানির ইঙ্গিত। উল্লেখ্য, এই ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেস থেকে হুমায়ুন কবিরের সাসপেন্ড হওয়ার মাত্র দুদিন পর। এখনও পর্যন্ত রাজ্য সরকার বা প্রশাসনের তরফে ভিএইচপির চিঠি নিয়ে কোনো প্রকাশ্যে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দুর্গাপুরের ইস্পাতনগরীর ৯ নম্বর ওয়ার্ডের হর্ষবর্ধন এলাকায় নাগরিকত্ব হারানোর আতঙ্কে ফের এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। মৃতার নাম সুবর্ণা গুই সাহা। তিনি ডিভিসি কর্মী রণজিৎ গুইয়ের স্ত্রী। তাদের ৭ বছরের এক কন্যা সন্তান রয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় সুবর্ণার মা-বাবার নাম না থাকায় এবং এসআইআর চালুর পর নাগরিকত্ব সংক্রান্ত অনিশ্চয়তা নিয়ে দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন তিনি। যদিও সুবর্ণার নিজের বৈধ ভোটার কার্ড ছিল। ঘটনার পর মৃতার জামাই শিবশঙ্কর সাহা কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করেন। তৃণমূলের ৯ নম্বর ওয়ার্ডের ভোটরক্ষক মৈনক ভট্টাচার্য দাবি করেন, এসআইআরের জেরে নিরীহ মানুষ আতঙ্কিত হয়ে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। বিষয়টি রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারকে জানানো হয়েছে। প্রসঙ্গত, মুর্শিদাবাদে আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। আগামীকাল খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে মুর্শিদাবাদের শাহজাদপুর গ্রামের ৭৫ বছরের জালালউদ্দিন শেখ সরকারি কাগজে নিজের নামের পদবি ভুল থাকায় আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যা করেন। আলো নিভিয়ে রাতের অন্ধকারে ভারতীয় জলসীমায় বাংলাদেশের নৌসেনার হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। মৎস্যজীবীদের দাবি, এই ঘটনায় কাকদ্বীপের এফবি পারমিতা 11 নামের একটি ট্রলার গভীর সমুদ্রে ডুবে যায়। ট্রলারে থাকা ১৬ জন মৎস্যজীবীর মধ্যে ১১ জনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ ৫ জন। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, কিন্তু দীর্ঘ সময় পেরিয়েও কোনো খোঁজ না মেলায় উদ্বেগ ক্রমশই বাড়ছে। জানা গিয়েছে, ট্রলারটি ১৩ই ডিসেম্বর নামখানা থেকে মাছ ধরতে সমুদ্রে রওনা দেয়। আন্তর্জাতিক জলসীমার কাছাকাছি এলাকায় মাছ ধরার সময় হঠাৎই একটি বাংলাদেশি নৌসেনার জাহাজ আলো নিভিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে এবং অভিযোগ অনুযায়ী ইচ্ছাকৃতভাবে ট্রলারটিকে ধাক্কা মারে। এর জেরেই ট্রলারটি ডুবে যায় বলে মৎস্যজীবীদের দাবি। উত্তাল সমুদ্রে পড়ে যান সকলেই। সেই সময় পাশ দিয়ে যাওয়া আরেকটি ট্রলার দ্রুত উদ্ধার করে ১১ জনকে। ঘটনা ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে। কেন রাতের অন্ধকারে আলো নিভিয়ে বাংলাদেশি নৌসেনার জাহাজ ভারতীয় জলসীমায় ঢুকেছিল? কেনই বা ভারতীয় ট্রলারটিকে ধাক্কা মারা হলো? তা নিয়েই ক্ষোভ। বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে, ভারতীয় ট্রলারটি নাকি আন্তর্জাতিক সীমা পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছিল। তবে সেক্ষেত্রে ডুবে যাওয়া ট্রলারের মৎস্যজীবীদের উদ্ধার বা গ্রেফতার না করে কেন দ্রুত এলাকা ছেড়ে চলে গেল বাংলাদেশের নৌসেনা জাহাজ, তা নিয়েও প্রশ্ন উঠেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও স্থানীয় পুলিশ। পশ্চিমবঙ্গে অবশেষে জাঁকিয়ে শীত পড়ল। শনিবার মরশুমের শীতলতম দিন দেখল কলকাতা। এক ধাক্কায় মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা এবছরের নতুন রেকর্ড। শুধু মহানগরেই নয়, রাজ্যের অন্যান্য জেলাতেও তাপমাত্রা দ্রুত কমছে। ফলে শীতের তীব্রতা ভালোই অনুভূত হচ্ছে।
পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানেও জোরালো শীতের দাপট শুরু হয়েছে। এই অঞ্চলগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বর্তমানে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। অন্যদিকে পাহাড়ের শীতের দাপটও বাড়ছে। দার্জিলিংয়ে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে 5 ডিগ্রি সেলসিয়াসে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী বুধবার পর্যন্ত দার্জিলিংয়ের তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। আবহাওয়া দফতর সূত্রের খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী 2 দিন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। অর্থাৎ কলকাতার তাপমাত্রা আরও 1 থেকে 3 ডিগ্রি পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে। আগামী 7 দিন রাজ্যের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানের কিছু জায়গায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দেরিতে হলেও রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই শীতের জোরদার উপস্থিতি স্পষ্ট। তাপমাত্রা আরও নামতে পারে, এই পূর্বাভাস শীতপ্রেমী বঙ্গবাসীর জন্য সুখবর নিয়ে এসেছে। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।